অনেক দিন পর অ্যাভেঞ্জার বাইকটা চালাচ্ছি। মানে আমার কি যে ভালো লাগতেছে, কারণ 26 তারিখে, ডিসেম্বরের 26 তারিখে চলে গেছিলাম ঢাকায়। ঢাকা থেকে 1 তারিখে চলে গেলাম সুন্দরবন। সুন্দরবন থেকে আবার 5 তারিখে ঢাকায়, 4 তারিখে ঢাকায় ব্যাক করে 5 তারিখে শ্রীমঙ্গল। আর গতকালকে আসলাম সিলেটে। সো এই লং টাইম I miss my bike and Sylhet city both. আর প্রচুর ওয়াইল্ড লাইফের ছবি তোলা হয়েছে, কারণ ওয়াইল্ড লাইফের জন্য বা টোটাল সেট আপ আপগ্রেডের জন্য আমি ক্যানন R5 Mark II নিলাম। সো এটার স্ট্রেংথ চেক করা হইলো, তারপর মানে কেমন এটার সাথে একটা নতুন ক্যামেরা কিনলে বা নতুন ডিভাইস কিনলে এটার সাথে নিজেরে সিঙ্ক করতে একটু প্র্যাকটিস লাগে। লাইক মানে এটা বেশি সময় নেয় না, বাট একটু লাগে যে যদি প্রত্যেকবার মনে করা লাগে। ইটস লাইক কম্পিউটার কিবোর্ড অর লাইক মোবাইল কিবোর্ড, আপনার প্রত্যেকটা কিবোর্ডের কি আর কি মনে রাখা লাগে, তখন আপনার লিখতে অনেক সময় লাগে। সো এরকম আপনি যখন ক্যামেরার প্রত্যেকটা ফাংশনালিটির প্রত্যেকটা বাটনের সাথে আপনার সিঙ্ক হয়ে যাবে ব্রেইন, তখন ফিঙ্গার আর ব্রেন সিঙ্ক হয়ে যাবে, তখন দেখবেন যে জিনিসটা খুবই মজার। লাইক অনেক তাড়াতাড়ি কুইক শটগুলো নেওয়া যায়। আর ওয়াইল্ড লাইফে তো এটা মাস্ট, কারণ ওয়াইল্ড লাইফ আপনাকে সময় দেবে না। তো এখন 1 তারিখ থেকে তো আচ্ছা 1 তারিখের আগেও আমি রমনাতে যাই কিছু ওয়াইল্ড লাইফ শট নিয়েছিলাম, বাট ওই সময় আমি 600mm লেন্সটা নিই আমি নিয়েছিলাম 300mm 70-300। তারপর 1 তারিখে সুন্দরবন গেলাম, সুন্দরবনে 600mm সহ অনেক লেন্স নিয়ে গেছিলাম। তো 600mm দিয়ে সুন্দরবনে অনেক ফটোগ্রাফি করার পর তারপরে আবার ব্যাক করলাম হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে খোকন ভাইয়ের সাথে প্রথম দিন গেলাম মৌলিবাজারে, একটা মানে আননেমড একটা প্লেস মৌলিবাজারের। ওই জায়গায় গেলাম হচ্ছে চাইনিজ রুবি থ্রোট, আর কি বলে জানি এটারে, চাইনিজ রুবি থ্রোট, আর আরেকটা রুবি থ্রোট আছে সাইবেরিয়ান না কোন জায়গার জানি একটা রুবি থ্রোট আছে, ওইটা ছবি তুলতে পাইলাম, ওইটার ছবিও পাইলাম। তারপর পরের দিন গেলাম বাইকার বিলে। বাইকার বিলে যাওয়ার পর অনেক দারুণ ছবি পাইছি। তার অনেক ফ্লাইং শট, অনেক মানে অ্যাকশনের ছবি পাইছি। তারপর গেলাম কি বলে এটারে, যে শ্রীমঙ্গলে একটা চা বাগানের টিলার মধ্যে কয়েকটা টিলা আছে, বন্ধু টিলা আছে, একটা টিলার নাম তারেক ভাই নামকরণ করছিল। সো ওই জায়গায় গেলাম ব্ল্যাক বাজার ছবি তুলতে। সো ওই মাশাআল্লাহ তুলতে পারছি আমি। আর যে ব্যাপারটা, তবে ওইটার এত ক্লোজ শট পাই নাই, ও জাস্ট মাথার উপর দিয়ে উড়ে গেছে, উড়ে যায় দূরে একটা গাছে বসছিল। সো ওই শটটাও পাইছি। বাট এই কয়েকদিনে এত শর্ট নিছি যেটা মানে প্রসেস করতে ইট উইল টেক টাইম। আর এখন যাচ্ছি হচ্ছে হরিপুরের দিকে, কানাইঘাটের দিকে। সেটাতে সেই জায়গায় কমন ক্রেন আসছে শামীম খান ভাইয়ের নেতৃত্বে। শ্রীমঙ্গলের খোকন ভাই, তারেক ভাই, আরও নোবেল দা, আরও অনেকে আসছে, কাজল দা। সো আমিও জয়েন করতে যেতেছি, বাট আম লেট। আমি এখন তাড়াতাড়ি বাইক চালাই, তারা গাড়ি নিয়ে এসে পড়ছিল, আমি বাইক নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা, ধরতে পারি কিনা তাদের। সো এই কমন ক্রেন পাখিটা বাংলাদেশে বিলুপ্ত, এটা তো পরিযায়ী পাখি, বাংলাদেশে আসে না অনেক বছর হয়েছে। সো এই বছর আসছে, শামীম খান ভাই স্পট করছে। সো ঢাকা থেকে অনেক মানুষ আসছিল অলরেডি,
তারা ছবি তুলে নিয়ে গেছে। সো আমি সিলেট থেকে এটারে মিস করতে চাইতেছি না। সিলেট থেকে অলরেডি আমি মিস করছি মাধবকুণ্ডের কিছু 2টা রেয়ার বার্ড আসছিল, ওগুলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কয়েকদিন ট্যুরে থাকার কারণে কোনো ধরনের ভিডিও বা ব্লগ পোস্ট করা হয়নি, তবে ব্লগ রেকর্ড করা হয়েছে কিছু, সুন্দরবনের ব্লগ, শ্রীমঙ্গলের বার্ডিংয়ের ব্লগ, ওগুলা আমি স্লোলি পোস্ট করব। আর আজকে ট্রাই করব এই মোটর ব্লগটা যাতে পোস্ট করে দিতে পারি, কারণ আমার চ্যানেলে রিসেন্টলি আপনারা যারা ফলো করতেছেন অনেকেই মোটর ব্লগ পছন্দ করছেন। সো আই ফিল লাইক ওয়াই নট। আর মূলত আমি মোটর ব্লগিং করি কেন, এটা আমি আগে অনেক ভিডিওতে বলছি, বাট আমার মেইন পারপাস হচ্ছে সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি, এরকম কিছু। আর ওয়াইল্ড লাইফটাও হচ্ছে আমার শখ, সবগুলা শখের মধ্যে একটা, যেটা রিসেন্টলি আমার অনেক ড্রাইভ করতেছে। সো আপনারা চাইলে, বা আমি রিসেন্টলি ভাবতেছি যে ওয়াইল্ড লাইফের বিটিএসগুলোও দিব, কীভাবে আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে মানে যে গাইডলাইন্সগুলো আছে, মানে অ্যাজ এ বিগিনার আমি যা যা জানি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। সো এই হচ্ছে। আর আরেকটা আপডেট হচ্ছে, আমি রিসেন্টলি একটা ডিসিশন নিছি যে আমি আই উইল মুভ ইন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে চলে যাব, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল শ্রীমঙ্গলে থাকার। সো শ্রীমঙ্গলে থাকলে সিরিয়াসলি বার্ডিং করা যাবে। সিলেটে আমি একা একা মানে সলো বার্ডিং করতে পারি না সামহাও, বা ওয়াইল্ড লাইফের জন্য করতে পারি না। সো শ্রীমঙ্গলে মুভ করলে খোকন ভাইদের সাথে, কাজলদা আছে, তাদের সাথে তাল মিলিয়ে আমি আর অনেক কিছু লার্ন করতে পারবো, বা ওয়াইল্ড লাইফে নিজেরা আরেকটু এক্সপিরিয়েন্স করতে পারবো, এই আর কি। আর শ্রীমঙ্গলে গেলে আই থিঙ্ক, আই উইশ লাইক আমার প্রোডাক্টিভিটি আরও ইনহ্যান্স হবে। মানে হ্যাঁ, এটা একটা এডিএসডি যাদের আছে তাদের একটা সমস্যা, কয়েকদিন পরে পরে জায়গা চেঞ্জ না করলে মনে হয় যে স্টাক হয়ে গেছি, এই জায়গায় হচ্ছে না। তো এই আর কি, যাচ্ছি শ্রীমঙ্গলে। সো বাট এমন না যে শ্রীমঙ্গলে গেলে আমি আর সিলেটে মানে এদিকে আসা হবে না, এরকম না। আমার ফুল ফ্যামিলি সিলেটেই থাকবে। আমি জাস্ট শ্রীমঙ্গলে মুভ করতেছি। আমি মানে দেখা যাবে যে মাসে 3-4 বার তো আসা পড়বেই, না আসা মানে কাজ কাম তো ভাই ব্রাদার সবাই আছে এই জায়গায়, একটা না একটা কাজে লাগেই থাকে। আর শ্রীমঙ্গলের মোটো ব্লগগুলো দেখতে পারবেন আশা করি, বা শ্রীমঙ্গল নিয়ে অনেক কন্টেন্ট জেনারেট করা ট্রাই করব। আর শ্রীমঙ্গলে কমিউনিটি অনেক ছোট, ওই ছোট কমিউনিটিতে যাতে ইম্প্যাক্টফুল কিছু করা যায়, ওরকম কিছু একটা প্ল্যান করা লাগবে বা করতেছি। সিলেটেও যে অনেক বড় কমিউনিটি এমন না, বাট শ্রীমঙ্গলেরটা অ্যাকর্ডিং টু সিলেট আরও পলিশড, মানে ছোটোর মধ্যে কমিউনিকেট করা যায় সবার সাথে। যেমন আপনি যদি শ্রীমঙ্গলের সাদ্দামের দোকানে বসে চা খান, তাইলেই আপনার 50% কমিউনিকেশন ডান। সারা দুনিয়ার মানুষ এই জায়গায় আসে, তো আপনার সাথে দেখা হয়েই যাবে। ও মেট্রোপলিটন, আমি অলরেডি লেট। সিলেট ছাড়া, সিলেটটা দিনে দিনে মানে ঢাকার মতো হয়ে যেতেছে রাস্তাঘাটে। এই যে আমি আসলাম এত সকালবেলা রওনা দিয়ে, এখনও বটে মানে ক্যান্টনমেন্টে যেতে পারি নাই, প্রচুর মানে গাড়ি ঘোড়া প্রচুর। আর টিলাগড় বা মেজর টিলা পর্যন্ত তো পুরাই জ্যাম ছিল। জ্যাম বলতে একটু বড় বড় স্কুল তো, তো এই জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে, এই আর কি।
দেখি এসপার কতটুকু চেয়ার পাই। রিসেন্টলি একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 1 তারিখে আমরা সুন্দরবন যাওয়ার আগে যাই হচ্ছে সকালবেলা আমি, আনোয়ার ভাই, রেজা, মাহবুব, রাফি, আমরা সবাই বনশ্রীতে ছিলাম আমার ভাই রবিনের অফিসে। সো ওই জায়গা থেকে আমরা সকালে ভাবলাম যে 4 সিজন নামে একটা অ্যাডভেঞ্চার ইকুইপমেন্টসের দোকান আছে, ওইটাতে যাই কিছু কেনাকাটা করি। আমি বার্ডউইং থেকে কেনাকাটা করতাম এইসব জিনিস, হ্যামক বা আরও যা আছে। তবে বার্ডউইংয়ের ব্যাপারটা একটু বেশি নিশ টার্গেটেড, লাইক বার্ডারদের জন্যই মূলত ব্যাপার স্যাপারগুলা পাওয়া যায়, ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়। কিন্তু আমি ভাবতেছিলাম আর একটু ভার্সেটাইল যাতে হয়, বেশি প্রোডাক্টস যাতে থাকে, ফিজিক্যাল স্টোর যাতে এক্সপ্লোর করতে পারি, এই চিন্তায় আমরা গেছিলাম কি বলে এটারে 4 সিজন বিডি। সো বনশ্রীতে তাদের শপ আছে, ওই জায়গায় যাওয়ার পর আমরা সকাল ওই জায়গায় যাই, 5 জনই যাই, ওই জায়গায় আমরা কেনাকাটা করি। গ্লাভস, হ্যামক, মশারিওয়ালা হ্যামক একটা নতুন বেরিয়েছে ওইটা, তারপরে ফোল্ডেবল চেয়ার ফর ওয়াইল্ড লাইফ, আরও অনেক কিছুই। সো এটা নিয়ে আমি একটা পোস্টও করছিলাম, কাইন্ড অফ ব্যাড রিভিউ। আসলে প্রোডাক্টগুলো ভালোই, ব্যাপারটা হচ্ছে ওই দিন দোকানের ম্যানেজার, লোকজন কম আসছিল 31st নাইটের পরে, সামহাও মানুষ হয়তো এমপ্লয়িরা টায়ার্ড বা সামথিং বিজি ছিল, আসে নাই। সো ম্যানেজারের মুড অফ ছিল আই থিঙ্ক। সো একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যে কারণে আমিও আইসা রিভিউ দিয়ে দিছিলাম যে এরকম বিজনেসে মনোপলি হইলে মানুষ কাস্টমার সার্ভিস ভুলা যায়, এরকম এসে বইলা এটা পোস্ট দিছিলাম। সো সামহাও এই পোস্ট আমি ইভিন পেজ ট্যাগ করি নাই বা এরকম কিছুই করি নাই, সামহাও এই পোস্ট রিচ করছে যে ওনার পারভেজ ভাইয়ের কাছে, 4 সিজনের ওনার। সো 4 সিজনের ওনার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, পারভেজ ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজও দিল যে ভাই কখন ফ্রি আছেন, আপনার সাথে কথা আছে। তো আমি তো তখন টোরে ছিলাম, তখন আমি শ্রীমঙ্গল আইসা আমি বললাম যে হ্যাঁ ভাই আমি ফ্রি আছি, কথা বলা যায়। পরে রাতে ফোন দিয়ে উনি জিজ্ঞাসা, ফার্স্টে অনেক কথাবার্তা বলে তারপরে বললো ভাই কি হয়েছিল আসলে, ব্যাপারটা তো আমাদের তো এরকম এক্সপিরিয়েন্স নাই, মানে এরকম ব্যাড রিভিউর এক্সপিরিয়েন্স নাই, তেমন নাই। সো কি হয়েছিল জানতে চাইছে। সো আমি এর আগেই ব্যাপারটারে খুব পজিটিভলি নিতেছিলাম যে একজন ওনার এতটুক কেয়ার অ্যাবাউট হিজ কাস্টমার, যে 2-3 দিন মেসেজ দিচ্ছে, হ্যাঁ, যে কী হ্যাপেন হয়েছে এটা জানার জন্য। সো এটা আমার অলরেডি একটা পজিটিভ ভাইব দিছে। সো তারপর কথা বললাম, ওনারে সব কিছু জানাইলাম, উনি ব্যাপারটা বুঝতে পারছে। উনি বললো যে, উনি এক্সপ্লেইন করলো যে আসলে ওনাদের দোকানের কাস্টমার ওনাদের ব্যবহার কারণে অনেক সন্তুষ্ট থাকে সবসময়, কিন্তু আনফর্চুনেট হয়ে গেছে ওই দিন একটা হ্যাপেন, কাস্টমার যে দোকানের লোকজন কম থাকার কারণে সামহাও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো ওই ম্যানেজারের নামে নাকি এমন কোনো কমপ্লেইন নাই। সো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে আমি সবসময় অনেক ম্যাক্সিমাম ভিডিওতেই বলি যে বাংলাদেশে ভালো সার্ভিস। সাউথ আফ্রিকায় আমি যাওয়ার পর একটা দোকানে জব নিয়েছিলাম, ঠিক আছে। সো আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটা সে হচ্ছে আমার বড় ফুফু ছিলেন। একদিন আমি দোকানের ক্যাশে কাস্টমার সার্ভ করতেছি, এমন সময় আমি ফোন পাইলাম যে আমার বড় ফুফু মারা গেছে, ঠিক আছে। উনি আমার অনেক ক্লোজ টু মাই হার্ট ছিলেন। সো আমি খুব যেটাই স্বাভাবিক, আমি প্রচুর কান্নায় ভেঙে পড়ছি।
আমি ক্যাশে দাঁড়াচ্ছিলাম, আমি বসে জাস্ট কান্না করা শুরু করছিলাম। তারপর ইন দ্য মিন টাইম একটা কাস্টমার আসছে। সো আই জাস্ট মানে কান্নাটা স্টপ করে চোখটা মুছে মুখে একটা স্মাইল রেখে কাস্টমারটার আমি সার্ভ করছিলাম। সো এই যে আমি হাসতে পারছি, হাসা কাস্টমারটারে যে সার্ভ করতে পারছি, ওইটা আমার এখনও অনেক স্যাটিসফ্যাকশন দেয় যে না, আমি আইল ট্রাই মাই বেস্ট টু সার্ভ মাই কাস্টমার্স লাইক ইন স্মাইলি ফেস। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আমার লাইফে অনেক ব্যাড থিং হইতেই পারে, ঠিক আছে? সো এটার জন্য আমার কাস্টমার দায়ী না। আসলে আমার ফুফু মারা গেছে, এটার জন্য আমার কাস্টমার দায়ী না। সো ওয়াই আই শুড গিভ হিম এ ইমোশনাল অর লাইক সাম উইয়ার্ড এক্সপিরিয়েন্স, লাইক আমি কান্না করতেছি, কাস্টমার আসছে। সো আই থিঙ্ক এটা ওনার সারাদিনের মধ্যে এটা ইম্প্যাক্ট করে যেতে পারে। কারণ কোন মানুষ কেমন সেন্সিটিভ এটা তো আর আমরা জানি না, সব মানুষ তো আর সমান না। সেন্সিটিভ মানুষ আছে অনেক সময়, যে যাদের সাথে আপনি একটা ঘটনা ঘটাইলে ওনার 2-3 দিন শেষ। হ্যাঁ, এটা বিশেষ করে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে যদি আপনি একটু ঝামেলা করে ফেলেন, ফর শিওর 3-4 দিন উনি আর কাজ টাজ করতে পারবে না। দোজ আর ক্রিয়েটিভ পিপলস। সো এই ব্যাপারগুলোর জন্যই অনেক মানুষ বলে না যে ভাই ইউনিমার্টে বা স্বপ্ন থেকে বা ইয়ে থেকে কী কারণে কেনাকাটা করতে যায় মানুষ, বুঝি না। আসলে যারা এইসব ব্যাড এক্সপিরিয়েন্সে ভয় পায় তারা কি করে, এটা যে সার্ভাইভালের মতো, তারা তাদের হ্যান্ডসাম ইনকামের জন্য যাতে এইসব অ্যাভয়েড করে চলা লাগে, এইসব করার জন্য তারা আগে থেকেই প্রিপেয়ার্ড নেওয়া, স্কিল ডেভেলপ করে সামহাও তারা একটা জায়গায় পৌঁছায় যাতে দে ক্যান অ্যাফোর্ড দ্যাট মিনিমাম লাক্সারি, যে তাদের বার্গেনিং করা না লাগে বা ঝগড়াঝাটি করা না লাগে। হ্যাঁ, মনে করেন যে একটা রিক্সাওয়ালা মামার সাথে ঝগড়া না করে সে একটা বাইক কিনে ফেললো, হ্যাঁ, বা একটা গাড়ি কিনে ফেললো, এরকম টাইপ কিছু। হ্যাঁ, এই ব্যাপারগুলা। তারপরে বন্দরবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে কেনাকাটা না করে সে সুপার মার্কেটে গেল, যে জায়গায় প্রাইস ট্যাগ আছে, নেগোসিয়েশনের কোনো ঝামেলা নাই, দর কষাকষি নাই, ঝগড়াঝাটি নাই বা বার্গেনিং নাই। হ্যাঁ, 2 নাম্বার দিচ্ছেন, ডাকাতি করতেছেন, এইসব কথাবার্তা নাই। কারণ হয়তো সে 5 টাকার জিনিস 6 টাকা দিয়ে কিনতেছে, হ্যাঁ, কিন্তু এই যে তার সময় এবং মেন্টাল পিস, ইটস মিন আ লট। কারণ এটার মাধ্যমেই তার মাথা ঠান্ডা থাকে, সে কাজ করতে পারে, ইম্প্যাক্টফুল কিছু করতে পারে সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য। সো এটা 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 একটা ম্যাটার, ঠিক আছে? সো আচ্ছা, যেই ব্যাপারে ছিলাম, তো আমরা গেছি, ওই লোক আমাদের সাথে মানে ইভেন ব্যাপারটা এমন না যে আমি ফিল করছি, আমরা যে 5 জন ছিলাম 5 জনেই এত অকওয়ার্ড হয়েছিল যে বলার মতো না। ইভেন আনোয়ার ভাই বলতেছিল সুন্দরবন টোর থেকে আইসা যে ওই বেটার চেহারা নাকি হের এখনো মুখ থেকে মন থেকে যেতেছে না, যে এরকম চেহারা করে রাখছিল। সো আরও ব্যাপারটা হইতো যে যদি ওই লোক পাশের আশেপাশে আরও লোক ছিল তাদের সাথে স্মাইল থ্রো করতেছিল, আমাদের সাথে একটু মানে মনে হইতেছিল যে একটু অন্যরকম আর কি, নেবেন, এটা নেবেন, এরকম করবেন, মানে ওই আন্তরিকতা বা আছে না যে আরে ভাই এটা নিচ্ছেন, এটার সাথে তো ওইটাও নিতে পারেন, এটার প্রাইস আরে নেন, আর একটু কমায় রাখবো না, বা আছে না এক ধরনের আন্তরিকতা, ওই জিনিসটা ওয়ার্ম যেই ব্যাপারটা ওইটা ছিল না। সো যাই হোক, আমরা কোনো রকম কেনাকাটা করে আসছিলাম। সো এই রিভিউটা দেখে ওই ভাই পারভেজ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হইল। পারভেজ ভাই বললো যে আসলে এরকম এক্সপিরিয়েন্স হওয়ার কথা না, আমরা তো এরকমই করি না, এই সেই বংচং আরও যা যা ভাই বলার বলছে। আমি তো এমনিই ভাই বলার আগেই আমি আর কি ব্যাপারটারে অনেক পজিটিভলি দেখতেছিলাম, কারণ এটা মানুষ গুড ইন্টেনশন, কেয়ার থাকা সত্ত্বেই আসলে আমার সাথে যোগাযোগ করছে, কারণ এটা ভালো লাগছে আমার কাছে। আর উনি বলে নাই যে ভাই রিভিউটা ডিলিট করে দেন, স্টিল ওই রিভিউটা আমার ওয়ালে আছে। সো দ্যাটস
মানে এটা হচ্ছে সলিড পার্সোনালিটির একটা মানে কি বলবো আমি এটাতে প্রুফ। এরপর আমি বললাম যে ভাইয়ারে যে হ্যাঁ অনেক উনি শুনলাম যে উনিও ট্রাভেলার বা উনিও ইভেন উনি অ্যাথলেট, কাইন্ড অফ লাইক অ্যাডভেঞ্চারাস, লাইক 200-300 বলে সাইকেল চালায় ফেলে কিলোমিটার। সো এগুলো শুনে আমি পুরো স্টান্ট। সো আমি বললাম যে ভাই আপনি যখনই সিলেটে আসেন আর শ্রীমঙ্গলে আসেন আপনি আমারে জানাবেন, আপনার সাথে আমি দেখা করব বা আমরা একসাথে ঘুরবো সম্ভব হলে। সো এর মধ্যেই উনি শ্রীমঙ্গলে আইসা পড়ছেন আমার ট্রাভেল করতে। আইসা আমার একটা মেসেজ দিয়েছেন যে ভাই আমি তো শ্রীমঙ্গল আসছি, কালকে সকালে কালা পাহাড় যাব। মানে গতকালকে ওনারা কালা পাহাড় গেছেন, আপনি যাবেন নাকি চলেন। তো আমি কালা পাহাড়ের হাইকটা সম্বন্ধে জানি, সো আমি যাব না। তো শোনার পরেই মানে মাথায় সেট করছি। তাও আমি বললাম যে আপনি কই আছেন। তখন আমি আর রাহুল আমরা চা খাইতে গেলাম। তো সাদ্দামের দোকানে আমি মনে করছি উনি রাধানগরে আছে, কোনো রিসোর্টে একটা উঠছে। তো উনি বললো, ফোন দিলাম রাধানগরের কাছে যায়, উনি বললো যে উনি সাদ্দামের দোকানে আছে। তো সাদ্দামের দোকানে যায় দেখি মিস্টার ট্রাভেলার যে ভাই আছে ওই ভাইও আছে, তারপরে আরও ভাই ব্রাদার শ্রীমঙ্গলের সবাই আছে ওই জায়গায়। সবার সাথে পরিচয় হইলাম, ওনার সাথে পরিচয় হইলাম, দারুণ একটা। তারপর যে আড্ডা দেওয়া শুরু করলাম ওই তখন মনে হয় 10টা বাজছিল। আমরা একবারে 9:30 ছিল, 11:30 পর্যন্ত মনে হয় আমরা আড্ডা দিলাম ওই জায়গা থেকে। সাদ্দামের দোকান থেকে আমরা ওই যে মিস্টার ট্রাভেলার যে ভাই আছে ওনার একটা রিসোর্ট আছে, ওইটার নাম হচ্ছে আচ্ছা ব্যাচেলার পয়েন্ট। সো ফানি একটা ব্যাপার স্যাপার, উনি ব্যাচেলার পয়েন্ট নামে একটা বাঙ্ক বেড বা মানে একটা বাজেট রিসোর্ট বানাইছে, যে জায়গায় বাজেট ট্রাভেলাররা যায় আরামসে থাকতে পারবে, এক্সপ্লোর করতে পারবে শ্রীমঙ্গল। রুমগুলোর নামও ইন্টারেস্টিং, কাবিলা, শিমুল্লা, তারপরে এরকম আছে। রুমগুলোর নাম সুন্দর, মানে ওই পুরাই ব্যাচেলার পয়েন্টের থিমে আর কি। সো ওই জায়গায় যায় আমরা আড্ডা দিলাম, এসে বললাম। সো এই তারপরে উনি পারভেজ ভাই সবাই বলতেছিল যে আসাদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হইলো আসলে ব্যাড রিভিউ থেকে, আর নয়তো ভাইয়ের সাথে আমার যোগাযোগই হইতো না। তো আসলে তার থেকেই দারুণ কিছু টাইপ ব্যাপার স্যাপার আর কি। সো এই আর কি, এই জায়গায় আমার অনেক ভালো লাগছে ওনাদের সাথে পরিচিত হয়ে। আবার সামনে ইনশাআল্লাহ ওনাদের সাথে টোরে মরে যাবো হয়তো, বা ওনার 4 সিজন বিডি থেকে আরও কেনাকাটা করব, যেটা ভাবছিলাম করব না, বাট করবো ইনশাল্লাহ। সো যাবো, বারবার বলছে বনশ্রীতে গেলে যাতে ওনার ফোন দেই, অবশ্যই নেক্সট টাইম গেলে ওনার ফোন দিব, যাবো দোকানে। তবে উনি ফোন যদি না দিতেন তাহলে আমি একটা প্ল্যান করে রাখছিলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে, যে আমরা 5 জনই হ্যাঁ সেপারেট এই ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও বানাবো। কারণ ওই দিন ওই লোকের মানে 4 সিজন থেকে বেরিয়ে আসা উবারে উঠছি, উবারেও ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। সুন্দরবনের বাস পাইতে 3 ঘন্টা লেট হয়েছে, মানে পুরোটা দিন, বছরের প্রথম দিন পুরোটা দিন আর কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে গেছে আর কি। সো এটার জন্য সবাই ওরে ব্লেম করতেছিল যে বেটা আমাদের সারাটা ট্রিপ নষ্ট করে দিচ্ছে, এই টাইপ অফ থিং। সো এই আর কি। দেখি ভাইরা কই আছে। দেরি যেহেতু হয়ে গেছে, হরিপুর থেকে আমার ফেভারিট নাস্তাটা করে যাই, ওই যে খিচুড়ির যে নাস্তাটা আছে সেটা করেই যাই।
হুম। খিচুড়ি খাইলাম আর খুন ভাইদের জন্য হাঁসের ডিম নিতে নিয়েছিলাম, তো ফোন দিলাম, ওনারা বললো যে ওনারা নাকি অলরেডি সিদ্ধ ডিম নিয়ে আসছে, কারণ ওয়াইল্ড লাইফ অনেকক্ষণ বসে থাকা লাগে, বলা যায় না কতক্ষণ বসে থাকা লাগে। সো একটু খাবার টাবার থাকলে ভালো। ডিম তো হচ্ছে প্রোটিন সোর্স, একটা খাইলে খিদা টিদা চলে যায়, এই আর কি। সো দেখি, কিন্তু এখন লোকেশন দেখাচ্ছে ওনারা হাওড়ের মাঝখানে, কোন দিক দিয়ে যে হাওড়ে নামছে এটাই তো বুঝতে পারতেছি না। লেটস সি। যেটার ভয় আছে পাইতেছে না তাদের পূজা। Buffalo, so may kata ko damay ka. Pero, cakot-cakot.